নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনও তিনি তার পদ ছাড়তে নারাজ। ইভিএম ট্যাম্পারিং থেকে শুরু করে ভোট কারচুপি এবং সিসিটিভি ফুটেজ নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। শুধুমাত্র মমতা ব্যানার্জি নয়, মমতা ব্যানার্জির সাথ দিয়েছেন অখিলেশ যাদব। উত্তরপ্রদেশ থেকে অখিলেশ যাদব বাংলায় ছুটে এসছেন, নির্বাচন কমিশনের এগেনস্টে বিভিন্ন ধরনের আরোপ কিন্তু করেছেন। এহেন পরিস্থিতিতে হাইকোর্টে এমন কিছু মামলা পৌঁছেছে যা পুরো নির্বাচনী ফলাফলের ওপরে বড় প্রশ্ন তৈরি করেছে এবং নির্বাচনী ফলাফলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের দাবি করেছে মমতা ব্যানার্জি। আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখার চেষ্টা করব যে আইনি ঝড় বাংলায় কিভাবে আসতে চলেছে এবং পুরো ভোটের যে রেজাল্ট সেটাতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে কিনা, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, বাংলার রাজনীতিতে অনেক বড় ঘটনা কিন্তু ঘটছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সমস্ত বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে নির্বাচন কমিশনের এগেনস্টে সুপ্রিম কোর্টে ইমিডিয়েটলি ভোটটাকে নিরপেক্ষ করার জন্য কেস ফাইলের দরকার আছে। আমরা জানি যে সম্প্রতি শুভেন্দু অধিকারী তিনি কিন্তু শপথ গ্রহণ করেছেন এবং তার এই যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ সেটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী হিসেবে সীমাবদ্ধ থাকবে না। বাংলার বুকে এমন কিছু ঘটনা ঘটে চলেছে যে তাকে আইনের বেড়াজালে বিদ্ধ করতে চলেছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরেই বিজেপির তরফ থেকে বাংলার বুকে রোডম্যাপ কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে। পশ্চিম বাংলায় জিরো টলারেন্স ফলো করা হবে, ইউনিফর্ম সিভিল কোড ইমিডিয়েটলি চালু করা হবে, গুন্ডারাজ এবং সিন্ডিকেট রাজ সেটাকে সম্পূর্ণভাবে অবসান করা হবে। কিন্তু আমরা জানি যে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন না, কারণ বিরোধী পক্ষে যে মমতা ব্যানার্জি রয়েছেন তিনি কিন্তু তাকে বিভিন্ন আইনি বেড়াজালে বিদ্ধ করতে চলেছেন। হাইকোর্টে অনেকগুলো জনস্বার্থ মামলা অলরেডি দায়ের করা হয়েছে। আপনারা যদি দেখেন, সম্প্রতি পোস্ট পোল ভায়োলেন্সে শুভেন্দু অধিকারীরই পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথ তাকে কিন্তু হত্যা করা হয়েছে এবং এখনও পর্যন্ত 4 জন পার্টি ওয়ার্কার তাদের কিন্তু মৃত্যু হয়েছে। কলকাতা হাইকোর্টে একটা পিআইএল ফাইল হয়েছে, জনস্বার্থ মামলা ফাইল হয়েছে, যেখানে বুলডোজার রাজনীতি নিয়ে প্রশ্ন তৈরি করা হয়েছে। নিউ মার্কেট এরিয়া, যেটা খুব গুরুত্বপূর্ণ হক মার্কেট, সেই মার্কেটে বুলডোজার দিয়ে অনেকগুলো জায়গা, অনেকগুলো দোকান ভেঙে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি একটি ন্যারেটিভ তৈরি করেছেন। তিনি তার নিজের পদ থেকে রিজাইন করছেন না এবং মোরাল ভিক্টরি ন্যারেটিভ তিনি সেট করেছেন এবং সমস্ত মানুষকে এটা বোঝাতে চাইছেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, ভোটে অনেক কারচুপি হয়েছে, ইভিএম ট্যাম্পারিং হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে কাউন্টিং হয়েছে সেই কাউন্টিংয়েও কিন্তু অনেক কারচুপি ধরা পড়েছে, যার নির্বাচন কমিশন সিসিটিভি ফুটেজ রিলিজ করছে না এবং সেই জন্য তিনি সমস্ত বিরোধী পক্ষের কাছে আহ্বান দিয়েছেন সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য। এরই মধ্যে আমরা দেখেছি অখিলেশ যাদব তিনি কিন্তু অলরেডি বাংলায় পৌঁছেছেন এবং মমতা ব্যানার্জির সঙ্গে এক বাক্যে তিনি বলেছেন যে নির্বাচন কমিশন নিয়ে সুপ্রিম কোর্ট নজর দিক এবং নির্বাচন কমিশন যে ভোটের রেজাল্ট রিলিজ করেছে সেটা নিরপেক্ষ নয়, সেই নিরপেক্ষ রেজাল্টের জন্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ তিনি দাবি করেছেন। বুঝতেই পাচ্ছেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেক বড় একটা আলোড়ন আসতে চলেছে। তারই মধ্যে রাহুল গান্ধী, যিনি বিরোধী দলনেতা রয়েছেন, তিনি দাবি করেছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচনে ভোটের অনেক চুরি হয়েছে এবং তিনি এও দাবি করেছেন যে বিভিন্ন যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে ফোর্সফুলি দখল করা হয়েছে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে ফ্রি এবং ফেয়ার ইলেকশন করেনি এবং এই নির্বাচন কমিশন একটা পার্টিকুলার পার্টির প্রতি বায়াস ছিল। তো এই সমস্ত অভিযোগ রাহুল গান্ধীর তরফ থেকে করা হয়েছে। তার মানে বুঝতেই পারছেন, রাজনীতিতে বড় উত্তাল আসতে চলেছে যদি এই পুরো নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে সমস্ত বিরোধীরা যায়। এখন প্রশ্ন হলো, এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি শুভেন্দু অধিকারী মমতার গদিতে কিন্তু এসে বসেছে। এখন শুভেন্দু অধিকারী কে? এই শুভেন্দু অধিকারী যিনি এককালে মমতারই কিন্তু সব থেকে ঘনিষ্ঠ ছিল এবং তৃণমূল সরকারের সময় তিনি কিন্তু জলসম্পদ উন্নয়ন মন্ত্রক
সেটাকে তিনি পরিচালনা করেছেন। নন্দীগ্রামে যে সব থেকে বড় আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মুখ ছিল শুভেন্দু অধিকারী। পরবর্তীকালে সেখান থেকে বেরিয়ে বিজেপিতে যোগদান করে এবং নন্দীগ্রামে ঐতিহাসিক জয় নিয়ে আসে, তাও আবার মুখ্যমন্ত্রী এগেনস্টে। এবং এইবারের যখন বিধানসভা ভোট হয় সেই ভোটে মুখ্যমন্ত্রীকে নিজের বাড়িতে ঢুকে নিজেই কিন্তু হারিয়ে দিয়ে আসেন এবং যা বলতে পারেন যে ইতিহাসে সব থেকে বড় জয়, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো হেরে যাচ্ছেন বিরোধী দলনেতার কাছে। তো বুঝতেই পারছেন অনেক বড় একটা পরিবর্তন পশ্চিম বাংলার বুকে অলরেডি হয়ে গেছে। অর্থাৎ এটা শুধুমাত্র সরকার গঠন নয়, এটা বাংলার রাজনীতিতে একটা বড় পালাবদল বলতে পারেন। যে নেতা এক সময় সব থেকে কাছের ছিল মমতা ব্যানার্জির, সেই নেতা আজকে তাকে সরিয়েই নতুন করে মুখ্যমন্ত্রী হিসেবে পদে অধিষ্ঠিত হয়েছেন। শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদে বসানোর পরেই অমিত শাহ এক আক্রমণাত্মক প্রশাসনিক রোডম্যাপ পশ্চিম বাংলার জন্য শেয়ার করেছিলেন। অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কিন্তু শনাক্ত করা হবে, ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে এবং যারা বাইরে থেকে এসে অনুপ্রবেশকারী হিসেবে এই দেশে বসবাস করছে তাদেরকে ইমিডিয়েটলি ডিপোর্ট করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেন যে পশ্চিম বাংলার বুকে ইউনিফর্ম সিভিল কোডকে তিনি প্রয়োগ করবেন এবং গরু পাচার, বালি পাচার, কয়লা পাচার এগুলো সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দেবেন এবং সীমান্ত কমপ্লিটলি ক্লোজ করে দেওয়া হবে। অর্থাৎ যত অনুপ্রবেশ আছে সেই অনুপ্রবেশকারীদের এগেনস্টে সব থেকে আগে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে। দেখুন, গতবার বিজেপি টোটাল সিট ছিল ৭৭, এখন জনমত অনেকখানি বেড়েছে, তাই বিজেপির এই সমস্ত পদক্ষেপগুলোকে আইনসম্মতভাবে রিসেট করা, এটারই কিন্তু প্রতিশ্রুতি অমিত শাহের বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে। এখন প্রশ্ন উঠছে যে বাংলার বুকে ইউনিফর্ম সিভিল কোড সেটা কিভাবে কার্যকর হবে? রাজ্য কি তাহলে আলাদা করে কোনো আইন আনবে, নাকি কেন্দ্রীয় মডেল অনুসরণ করেই বাংলায় ইউনিফর্ম সিভিল কোড চালু হবে? তাহলে কি সংখ্যালঘু পার্সোনাল ল, সেই ল নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত আবার মামলা যাবে? অনুপ্রবেশের বিরুদ্ধে পদক্ষেপ নিলে তার প্রতিক্রিয়া কি হবে বাংলার বুকে? এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, ডিটেনশন, ডিপোর্টেশন এসব কি ট্রাইব্যুনাল করবে নাকি পুলিশ অভিযান চলবে? এই সমস্ত প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পরেই। একদিকে বাংলাতে পালাবদল হচ্ছে, অন্যদিকে আমরা যদি দেখি ভোটের যে হিংসা, সেই হিংসার রাজনীতি অলরেডি স্টার্ট হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথ, তাকে হত্যা করা হয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাকে মেরে দেওয়া হয়েছে। তার সত্ত্বেও বিজেপি খুব ম্যাচিওর পলিটিক্স ব্যবহার করেছে, সমস্ত কর্মচারীদের শান্ত থাকার অনুরোধ করেছে এবং বলেছে শপথ গ্রহণের পরে ৯ তারিখের পরে যাতে বিজয় মিছিল নিয়ে আসা যায়, অর্থাৎ তার আগে যেন কোনোভাবে কোনো কর্মচারী যাতে অশান্ত না করে বাংলাকে। এটা বোঝাচ্ছে যে বাংলাতে একটা ম্যাচিওর পলিটিক্স স্টার্ট হয়েছে, যা পরবর্তীকালে বিজেপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। এরই মধ্যে আরও একটা বড় আপডেট আসছে যে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা ফাইল হয়েছে এবং সেই জনস্বার্থ মামলা বুলডোজার রাজনীতির ওপরে ফাইল হয়েছে। আপনারা জানেন যে বিজেপি বুলডোজার রাজনীতির জন্য খুবই বিখ্যাত। উত্তরপ্রদেশে বুলডোজার রাজনীতি হয়েছে, যেখানে বুলডোজার দিয়ে প্রচুর ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। সেই বুলডোজার রাজনীতির কথা তুলে হাইকোর্টে মামলা করা হয়েছে এবং সেই মামলায় পার্টি হিসেবেই কিন্তু রাজ্যকে দেওয়া হয়েছে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু পার্টি হিসেবে করা হয়েছে। এই মামলার আবেদনকারী রৌনক মুখার্জি, তিনি 22 বছর বয়স এবং পোস্ট গ্র্যাজুয়েট লয়ের পোস্ট গ্র্যাজুয়েট একজন ছাত্র। তিনি অভিযোগ করেন যে নির্বাচনের পরে বিভিন্ন এলাকায় মূর্তি ভাঙচুর করা হচ্ছে, নিউ মার্কেটের মতো বড় এরিয়াতে ঐতিহ্যবাহী সমস্ত দোকানগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে পুরো পশ্চিমবাংলার বুকে ভোটের ফলাফলের পরেই বুলডোজার রাজনীতি শুরু হয়ে গেছে। এখানে আইনি বিষয় একটা স্পষ্ট, বুলডোজার কোনো আইনকে ভাঙার জন্য ব্যবহার করা যায় না। বুলডোজার এরকম একটা জিনিস যেটা আপনি তখনই ইউজ করতে পারবেন যদি আপনার কাছে কোর্টের অর্ডার থাকে, যদি আপনার কাছে পুলিশের পারমিশন থাকে, তবেই এই বুলডোজার দিয়ে আপনি কোনো প্রিমাইসেস বা কোনো বেআইনি নির্মাণকে ভাঙতে পারেন।
যদি এই রকম কোনো পারমিশন না থাকে তাহলে এই বুলডোজার ইউজ করা যায় না। বাট এই ক্ষেত্রে দেখা গেছে উইদাউট পারমিশন এই বুলডোজার দিয়ে অনেক দোকানকে ভাঙা হয়েছে, আর যা নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়ে গেছে এবং সেই মামলাতে আবার নতুন করে রাজ্য সরকারকেই পার্টি করে ঘোষণা করা হয়েছে। তাহলে এখন যদি দেখেন অনেকগুলো জিনিস কিন্তু পশ্চিমবাংলার বুকে ঘটে চলেছে। কলকাতা হাইকোর্টে মামলা, শুভেন্দু অধিকারী নতুন করে শপথ নিচ্ছে, বুলডোজার মামলাতে বৃদ্ধ কলকাতা হাইকোর্টে তার একটা নতুন রায় আসতে চলেছে। একই সময়ে আমরা যদি দেখি শুভেন্দু অধিকারীর সব থেকে ঘনিষ্ঠ পার্সন চন্দ্রনাথ রথ, তাকে কিন্তু হত্যা করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বিরোধীরা ভোট গণনা নিয়ে তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করে সুপ্রিম কোর্টে যেতে চলেছে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে এই যে এতগুলো ঘটনা বাংলার বুকে হয়ে চলেছে, এই ঘটনা বাংলার অনেক প্রশাসনিক লুপহোলসকে সামনে নিয়ে আসছে। এবং তার সঙ্গে সঙ্গে অখিলেশ যাদব উত্তরপ্রদেশ থেকে তিনি পৌঁছেছেন মমতা ব্যানার্জির বাড়িতে এবং তিনি দাবি করেছেন যে ভোট কাউন্টিং যেটা হয়েছে নির্বাচন কমিশন ফোর্সফুলি অনেক জায়গাতে কাউন্টিং করিয়েছে, তাই জন্য তিনি বলেছেন যে সিসিটিভি ফুটেজকে ইমিডিয়েটলি রিলিজ করতে হবে। এবং তিনি দাবি করেছেন যে সুপ্রিম কোর্ট যদি নিরপেক্ষভাবে তার সমস্ত জাজমেন্টকে ইউটিউবে লাইভের মাধ্যমে প্রকাশ করতে পারে, তাহলে নির্বাচন কমিশন কেন সেই পুরো প্রসেসটাকে লাইভ করা হয়নি, নির্বাচন কমিশন কেন এই সমস্ত সিসিটিভি ফুটেজ যে কাউন্টিং স্টেশনের তার ফুটেজ রিলিজ করছে না। তো এই নিয়ে তিনি রীতিমতো নির্বাচন কমিশনের এগেনস্টে আরোপ করেছেন এবং সেই বিষয়ে তিনি মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেছেন এবং মমতা ব্যানার্জি তিনি বিরোধী দলনেতার সমস্ত যে পার্টিগুলো রয়েছে তাদেরকে আহ্বান করেছেন যাতে নির্বাচন কমিশনের এগেনস্টে সুপ্রিম কোর্টে গিয়ে কেস ফাইল করতে পারেন। এখন প্রশ্ন হলো, নির্বাচন কমিশনের এগেনস্টে যদি সুপ্রিম কোর্টে কেস হয় তাহলে পরবর্তীকালে কি হতে পারে। দেখুন, এই পুরো বিষয়টা যদি নির্বাচন কমিশনের কাছে, নির্বাচন কমিশনের এগেনস্টে সুপ্রিম কোর্টে যাওয়া হয় তাহলে সুপ্রিম কোর্ট অনেক কিছু আইনি পদক্ষেপ নিতে পারে। ভোটের রেজাল্ট তো এখন বেরিয়ে গেছে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ তো নিয়ে নিয়েছেন। এখন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে অ্যাজ এ পার্টি হিসেবে রাখতে পারে এবং তার কাছ থেকে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য স্টেটাস রিপোর্ট দেওয়ার কথা বলতে পারে। সেখানে সিসিটিভি ফুটেজের কথা বলা হতে পারে, সেখানে নির্বাচন কমিশন আইনি পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছে পুরো ভোটের পরবর্তী সময় এবং পূর্ববর্তী সময় সেগুলোর প্রপার ইনভেস্টিগেশন করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত ইভিএম এর ইনভেস্টিগেশন করতে পারে। এই সমস্ত আইনি পদক্ষেপ সুপ্রিম কোর্ট থেকে হতে পারে। এরপরে এই সমস্ত কিছু যে আইনি পদক্ষেপগুলো সুপ্রিম কোর্ট নেবে, সেখানে যদি কোনো গড়বড় ধরা পড়ে, সেখানে যদি নির্বাচন কমিশনের এগেনস্টে কোনো কিছু আরোপ আসে, তখনই কিন্তু নির্বাচন পুরো প্রক্রিয়াটাকে সুপ্রিম কোর্ট স্থগিত করতে পারে এবং সেক্ষেত্রে নতুন করে আবার নির্বাচনের দিকে পশ্চিমবঙ্গ যেতে পারে। কিন্তু যার চান্স প্রায় 99% কিন্তু নেই। এইখানে বিরোধীরা কিন্তু শুধুমাত্র আরোপ করছেন এবং সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের এগেনস্টে যাওয়ার চেষ্টা করছেন। এবার আসি অখিলেশ যাদব এর মধ্যে কেন ঢুকেছে। অখিলেশ যাদব জানে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন কমিশনের এগেনস্টে প্রপার স্টেপ না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে উত্তরপ্রদেশেও খুব তাড়াতাড়ি নতুন করে নির্বাচন হতে চলেছে এবং সেই নির্বাচনেও কিন্তু তার এফেক্ট পড়বে। তো তাই জন্য তিনি আগে থাকতেই মমতা ব্যানার্জির সঙ্গে সাথ দিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে চাইছেন। এখন দেখার বিষয় নতুন করে কি হয়, কারণ পুরো বিরোধীরা একজোট হয়ে যদি হাইকোর্টে যায় এবং হাইকোর্ট থেকে পুরো বিষয়টা যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে নতুন অনেক কিছু তথ্য উঠে আসবে এবং নির্বাচন কমিশনের এগেনস্টে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কি রায় আসে সেটা একটা ঐতিহাসিক রায় হবে। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।